মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন তীর্থা সরকারের কাহিনী বুড়ো বটের খিদে। সৃষ্টির শুরু থেকেই প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে আসছে মানুষ। বলা বাহুল্য এক অসম লড়াই। মানুষের জগৎ অন্ধকার ও অজ্ঞানতায় ভরা। নিজের ভিতরের অন্ধকারের সঙ্গে লড়াইটাই বারবার হেরে যায়। তাও এমন কিছু কি আছে যা মানুষের মনের জোরকে কিছুটা অক্সিজেন দিতে পারে? দেখা যাক, আজ আমরা যাব কুসুমপুর গ্রামে, যেখানে খুব তাড়াতাড়ি নেমে আসতে চলেছে এক করাল ছায়া। শুনতে থাকুন তীর্থা সরকারের কাহিনী বুড়ো বটের খিদে। ঘন কালো ছায়াটা হাতিপাতি করে কি যেন খুঁজে চলেছে। ধীবর জানে ছায়াটা কার। শুধু ধীবর নয়, এই গ্রামের প্রায় সকলেই, ছেলে বুড়ো বাচ্চা সকলেই জানে গ্রামের শতাব্দী প্রাচীন বটগাছের নিচে একটা ছায়া মূর্তি রোজ ঘুরে বেড়ায়। ও কি গাছটাকে পাহারা দেয়, নাকি এক চরম সর্বনাশের জীবন্ত দলিল হয়ে বছরের পর বছর ধরে রক্ষা করে চলেছে এই সুজলা সুফলা কুসুমপুরকে? তা একমাত্র বিধাতাই জানেন। ওই কালো ছায়াধারী আজ সবার কাছে এক মূর্তিমান আতঙ্ক হলেও বৃদ্ধ মোড়ল মহাদেব জানে যে ওই ছায়া যেদিন মিলিয়ে যাবে, সেদিন ওই অভিশপ্ত বটগাছটা আবার নিয়তি হয়ে তার সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে তেড়ে আসবে এই গ্রামের দিকে। তারপর একে একে নিঃশেষ হবে এক একটা তাজা মজবুত জীবনী শক্তি। তার চেয়েও থাকুক, ছায়া হয়েই থাকুক। চোখের কোণটা ভিজে আসে মহাদেবের। ঘটনার সূত্রপাত ২০ বছর আগের এক সন্ধ্যায়। আচমকাই গ্রামের গায়ে তখন উন্নয়নের ছিটে জলও পড়েনি। কাঁচা রাস্তা, রাস্তার দুপাশে যত দূর চোখ যায় কেবল ধান জমি। তারই এক প্রান্তে একখানি ছোট্ট গ্রাম, কুসুমপুর। কুসুমপুর সীমানা শুরুতেই একটা বুড়ো বট গাছ। কত যে তার ডালপালা পাতা তার কোনো হিসেব নেই। বৃক্ষকটুরি পেঁচা, বৃক্ষ শাখায় পাখি, বাদুড়, চামচিকি সবাই মিলেমিশে বসবাস করত। গোধূলির লাল আলোয় বট গাছের গোড়ায় রাখা বুড়ো শিবের দিকে ভক্তি ভরে তাকালো ছোকরা নিয়ামত, সঙ্গে তার সদ্য বিবাহিতা বালিকা বধূ অমুদি। আমাদের বুটেশ্বর আছে, বুঝলি? চোস্ত গাইডের ঢঙে সে নিজের গ্রামের মূল ফটকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সদ্য পিতৃগৃহ ছেড়ে আসা একটি সরল অশিক্ষিত গ্রাম্য বালিকাকে। লাজুক আমুদির হাতে লাল নীল কাঁচের চুড়ি আর নাকের ঝুটো পাথরের নাকছাবিটায় ডুবন্ত সূর্যের ফেলে যাওয়া আলোটুকু পড়ে মাঝে মাঝে চকচক করে উঠছে। মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকে নিয়ামত। নিয়ামত, শাদি করলে বুঝে? মোড়ল মহাদেব মণ্ডলের গলার আওয়াজে ঘোর কাটে নিয়ামতের। পাশের বধূটি লজ্জায় আরক্ত হয়ে হাতের পুঁটুলিটাকে বুকে চেপে নিয়ে আর একটু জড়সড় হয়ে দাঁড়ায়। আগে মুড়ল মশাই, আমার বিবি জান আছে বটে। মাথা চুলকোতে চুলকোতে সলজ্জ স্বরে জবাব দেয় নিয়ামত। তোর নতুন বিবি নিয়ে এইখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে যা, এই জায়গাটা ভালো নয় বটে। নিয়ামত ছোট থেকে শুনে আসছে
এ জায়গা ভালো নয়। সন্ধ্যার পর বটেশ্বরের চারপাশে নাকি তার চেলা চামুন্ডারা মজলিসে বসে, তবে নিয়ামত কখনো কিছু দেখেনি। জমি থেকে ফিরতে ফিরতে কতদিন তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, কিন্তু বুকের মধ্যে আল্লাহ থাকলে বিপদ ধারে কাছেও আসতে পারে না, নিয়ামত এটা বিশ্বাস করে। তবু বৃদ্ধ মোড়লের কথায় তার মন ঈষৎ চঞ্চল হলো, কারণ সঙ্গে তার নতুন বউ। তাই এই যে আগে বলে বাড়ির পথে সে পা বাড়ালো। জন্মের সঙ্গে সঙ্গেই মাকে খুইয়েছে নিয়ামত। মায়ের শোকে বছর খানেকের মধ্যে বাপটাও মরল। বুড়ো দাদির কাছেই নিয়ামত মানুষ, কিন্তু সেই দাদিও আজ অনেক বছর হলো নাতির মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছে। নিয়ামত তখন মাত্র 7 বছরের বালক। তারপর থেকে সে প্রতিবেশীদের কাছেই মানুষ। আসলে কুসুমপুর খুব ছোট গাঁ, হিন্দু মুসলিম একই সঙ্গে পাশাপাশি থাকে, মাত্র 100 খানেক ঘর। ধর্মকে হাতিয়ার করে ধর্মযুদ্ধের বুদ্ধি বা মনোভাব কারোর মধ্যেই কখনো আসেনি। পুরো গ্রামের ওই একটি মোড়ল, মহাদেব মণ্ডল, তার আগে ছিল সাবির আলী। একটা সুখী গ্রাম ছিল কুসুমপুর। নিয়ামত গ্রামের 5 জনের বদান্যতায় বড় হচ্ছিল। সবাই তাকে ভালোবাসত। গ্রামের দাদি চাচি জেঠিদের নয়নের মনি ছিল নিয়ামত। এহেন বাপ মা মরা নিয়ামত আচমকা শাদি করায় গ্রামের সবাই বড়ই খুশি হল। সবার সহায়তায় এবং নিজের ঐকান্তিক ইচ্ছায় গড়ে উঠল নিয়ামত আর অমুদির একখণ্ড সুখের সংসার। নিয়ামতের বাপ ছিল ভাগচাষী। নিয়ামতও সেই পেশাতেই গেল। বিয়ের 2 বছরের মাথায় অমুদির কোল আলো করে একটা ফুটফুটে ছেলে জন্মাল। নিয়ামত সাধ করে ছেলের নাম রাখল রফিক। এতদূর গল্পটা ঠিকই ছিল, গতানুগতিক, ছন্দময়, ইতিবাচক। কিন্তু সময় সে কারোর বশ মানে না, কারোর কথা শোনে না। সে কেবল চলতে থাকে, চলতেই থাকে আপন পথে। এক দণ্ড দাঁড়াবার কি জিরোবার উপায় নেই তার। ফলত সময়ের আবর্তে পড়ে কুসুমপুরের সুখী চেহারা আস্তে আস্তে বদলাতে শুরু করল। একসময় খরা কবলিত গ্রামগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হল কুসুমপুরের। মাইলের পর মাইল ধান জমির ভাঙা বুক থেকে প্রখর রৌদ্রতা প্রাণপণে শুষে নিচ্ছে তার সমস্ত জীবনী শক্তি। কোথাও এক ফোঁটা সবুজ নেই, এক ফোঁটা জলের জন্য ঘরে ঘরে হাহাকার। প্রকৃতির এই রুদ্র প্রতিশোধের কাছে অসহায় বাপ নিয়ামত। দুধের অভাবে দুধের শিশুর বুক ফাটা কান্না সে কেমন করে সইবে? এক নিঃশব্দ হাহাকার পাক খেতে থাকে তার সমস্ত অন্তর জুড়ে। নিয়ামত আছিস? বেড়ার ওপার থেকে হাঁক পাড়ে কালু, তার ছোটবেলার বন্ধু। দাওয়ায় বসে মাথায় হাত দিয়ে শূন্য দৃষ্টিতে উঠোনের ঝলসে যাওয়া নয়নতারা গাছগুলোর দিকে চেয়েছিল নিয়ামত। কালুর ডাকে সম্বিত ফেরে, প্রত্যুত্তর দেয়, এইদিকে আয়। কালু এসে দাওয়ার উপরে বসল নিয়ামতের মুখোমুখি। কালুর দিকে চেয়ে নিয়ামতের মনে হলো কালুর ক্ষুধা তৃষ্ণা কাতর পাংশু মুখটা কি যেন এক দীপ্তিতে জলজল করছে। একটু খবর আছে ভাই। কালু বলে। কি খবর? ক্লান্ত স্বরে জানতে চায় নিয়ামত। গাঁয়ের বাইরে বাবুদের যে কারখানাটা আছে নাই, ওখানে লোক নিচ্ছে শুনলাম। ওখানে তো সব জলিয়া পুড়ে খাঁ খুঁয়ে গেছে। ওখানে গেলে অন্তত 4টে ভাত জুইটবে। মু যাচ্ছি, তো যাবিক? মুহূর্তে সিদ্ধান্ত নেয় নিয়ামত।
শটান উঠে দাঁড়িয়ে দাওয়ায় বাঁশের উপর রাখা ফতুয়াটা গায়ে গলাতে গলাতে কালুর উদ্দেশ্যে, আরে কালো মু বাইর কেন, ফিরতে সন্ধ্যা হবে। আমুদির উদ্দেশ্যে বলে উঠোনের দিকে পা বাড়ায় সে। দাওয়ায় বেরিয়ে আমুদি দেখল কালু আর নিয়ামতের অবয়ব ততক্ষণে আবছা হতে শুরু করেছে পথের বাঁকে। সন্ধ্যা নেমেছে ঘন হয়ে, তবে পরিষ্কার নির্মেঘ আকাশের বুকে জ্বলন্ত রূপকখণ্ড ম্লান করে দিয়েছে অন্ধকারের গভীরতাকে। ক্লান্ত অবসন্ন পায়ে কারখানা থেকে ফিরছে নিয়ামত। কারখানায় কাজ মিলেছে তার, কালুরও মিলেছে। কালু সেই খুশিতে রয়ে গেছে কারখানার কাছেই একটা মদের ঠেকে। নিয়ামত ঘরে ফিরছে আমুদিকে খবরটা দেবে বলে। বটতলায় এসে একটু থমকে দাঁড়ায় সে। পথশ্রমে দরদর করে ঘামছে, তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুকের ছাতি। বটতলাটা বেশ ঠান্ডা। এক ঝলক শীতল বাতাস বয়ে গেল তার শরীরের উপর দিয়ে, জুড়িয়ে গেল তার ঘর্মাক্ত দেহ। হঠাৎ নিয়ামতের চোখ গেল একটু দূরে, বুড়ো বটের শিকড়ের কাছে। ওটা কি জলজল করছে? ঈষৎ কৌতূহলী হয়ে জিনিসটার দিকে এগিয়ে গেল নিয়ামত। নিচু হয়ে ভালো করে দেখার চেষ্টা করলো জিনিসটাকে, তারপর সেটাকে হাতে তুলে নিল। চোখের কাছে এনে দেখল জিনিসটা একটা ধাতুর চাকতি। চাঁদের আলো পড়ে জ্বলজ্বল করছিল এতক্ষণ। কি মনে করে সেটা জামার পকেটে রেখে ঘাড় তুলে আকাশের দিকে চাইল সে। ততক্ষণে চাঁদের গায়ে জমতে শুরু করেছে ছেঁড়া ছেঁড়া মেঘের দল। শুকনো বুকে আশার বিন্দু জেগে উঠল নিয়ামতের। তবে কি বৃষ্টি হবে? হঠাৎই রাত জাগা পাখির আর্ত চিৎকারে রাত্রির নিস্তব্ধতা খান খান হয়ে গেল। চমকে উঠল নিয়ামত। দ্রুত পা চালালো সে। ছোটবেলায় শুনেছিল যে এই গাছে নাকি নিশির বাস। নিশি হলো এক ধরনের ভূত। সে ঘুমন্ত মানুষকে ভুলিয়ে ভালিয়ে ঘর থেকে বের করে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। ছোটবেলায় দুষ্টু শিশুকে জব্দ করতে মা বাবা কত কিছুরই ভয় দেখায়, কিন্তু বড় হয়ে সেসবের অবশিষ্টও থাকে না মনের মধ্যে। তবে ভূত এমন একটা জিনিস যে সময়কালে অনেক তাবড় তাবড় সাহসী কল্পচক্ষে তার অস্তিত্ব মেনে নিতে বাধ্য হয়। আজ কেন জানি না হঠাৎই ভীষণ ডাকাবুকো নিয়ামতের বুকের ভিতরটা ঠান্ডা হয়ে এলো। ছমছম করে উঠল গাটা। দ্রুত পা চালালো সে বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাবার পর দূর থেকে বাড়িটা দেখতে পেল নিয়ামত। মাটির দেওয়াল আর খড়ের চাল দেওয়া তার বাপ ঠাকুরদার ভিটে। থমকে দাঁড়ায় সে। মেঘের দল ছেড়ে গেছে চাঁদের বুক। ফুটফুটে জ্যোৎস্নার মাঝখানে বাড়িটা কেমন প্রেতের মতো দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত, তারপর নিজের মনকে শাসন করে নিয়ামত। এসব কি ভাবছে সে? ওই বাড়িতে এখন আমুদি আর তার ছেলে রফিক আছে। ছি, এসব চিন্তা কেন আসছে তার মনের ভিতর? তবুও কি যেন এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। দাদি বলতো কোনো বড় বিপদ আসার আগে মানুষের মন নাকি টের পায়। কিন্তু বিপদ কোথায়? নিয়ামত তো কাজ পেয়েছে, এ তো খুশির খবর। কারখানার ম্যানেজার 20 টাকা অগ্রিম পর্যন্ত দিয়েছে গ্রামের দুরবস্থার কথা শুনে।
তাহলে না, রাস্তায় দাঁড়িয়ে এসব চিন্তা করার কোনো মানে হয় না। এসবই তার দুর্বল মনের দুশ্চিন্তা। আমুদি নিশ্চয়ই এখনো ঘুমোয়নি, জেগে বসে আছে তার জন্য। তাছাড়া খালি পেটে ঘুম আসবেই বা কি করে? মনটা বিষণ্ণ হয়ে যায় নিয়ামতের। ঘরের দাওয়ায় অস্থির মনে বসেছিল আমুদি। কেন জানি না, আজ তার মনটা বড্ড কু গাইছে, তোলপাড় করছে বুকের ভিতরটা। নিয়ামত ঘরে ফিরতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যস্ত হয়ে এসে জলের ঘটি আনতে ঢুকল। অতঃপর এক সুস্থ সুন্দর ভবিষ্যতের কল্পনায় চোখ বোজে তারা দুজনেই। ভোর রাতে নিয়ামত স্বপ্নে দেখল দাদিকে। দাদি ভয়ানক হম্বিতম্বি করছে তার উপর। চাকরিটা তো কেনে লিঞ্চিস শিগগির যা, পুরো বটকে উপিরো দিয়ে আয়, যা শিগগির যা। বলতে বলতে বুড়ি মিলিয়ে গেল। দাদি মরার পর আজ প্রথম তাকে স্বপ্নে দেখল নিয়ামত। তার মতো কঠোর পরিশ্রমী ছেলের বিছানায় শুলেই চোখে নেমে আসে রাজ্যের ঘুম। স্বপ্ন দেখার বিলাসিতা তার কই, কিন্তু আজ এমন স্বপ্ন দেখে মনটা খুঁত খুঁত করে উঠল তার। শীতল পাটির উপর উঠে বসল নিয়ামত, সর্বাঙ্গ ঘামে ভিজে একসা। ঘরের পাশে তেঁতুল গাছটার পাখিগুলো ভোরবেলা মহা কলরব শুরু করেছে। কাল ঘরে ফেরার পর চাকতিটার কথা ভুলেই গেছিল। এখন স্বপ্ন দেখে সেটার কথা আবার মনে পড়ল। ঘরের মধ্যে টাঙানো দড়িতে ঝুলছে তার জামাটা। উঠে গিয়ে জামার পকেটে হাত দিল নিয়ামত। হাতে ঠেকল চাকতিটা। চৌকির ওপর অমুদি আর রফিক ঘুমোচ্ছে। সেদিকে একবার চাইল নিয়ামত, মনে মনে বলল, এ আল্লাহ, এবার শান্তি দাও একটু। দিনের আলোয় চকচক করছে একটা সোনালি রঙের গোল ধাতব চাকতি, একদম সোনার মতো। সোনাই নয়তো। চাকতিটার দিকে সম্মোহিতের মতো তাকিয়ে থাকলো নিয়ামত। মনে মনে ভাবল, ওই কারখানার পাশে একটা ছোট্ট দোকান আছে, হরিহর শ্যাকরার দোকান। একবার দেখাবে ওখানে এটা। যদি সত্যিই সোনা হয় তবে একসঙ্গে বেশ কিছু টাকা হাতে পাওয়া যাবে। কিন্তু দাদি দাদি যে স্বপ্নে এটাকে বটতলায় ফেলে দিয়ে আসতে বলল। দাওয়ায় বসে কিছুক্ষণ মাথা চুলকালো নিয়ামত। তারপর ভাবল, ধুর, এত দুশ্চিন্তায় কি দেখতে কি দেখেছে তার ঠিক নেই। হয়তো আজ এত বছর পর দাদির আর খেয়ে দে কাজ নেই। নিজের মনকে প্রবোধ দিল নিয়ামত। এতক্ষণে পূব আকাশে উঁকি দিয়েছে লাল সূর্য। সেই আলোয় চাকতিটা উজ্জ্বল হয়ে উঠেছে আরো। কাল রাত্রির থেকে যেন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। শুকনো ফুটি ফাটা মাঠ ঘাট খাল বিল নালা সব চোঁ চোঁ করে টেনে নিচ্ছে তাদের জীবন সুধা। খরা আর প্রখর দাবদাহ একেবারে ঝিমিয়ে পড়েছে মুষলধারে ঝরে পড়া বৃষ্টির ফোঁটার আঘাতে। কিন্তু এ বৃষ্টি কিসের বিনিময়ে এলো? হু হু করে উঠল মোড়ল মহাদেবের বুকের ভিতরটা। মোড়ল মশাই, ছোকরা কাল সাঁঝের বেলায় এটা আমার কাছে বেচতে এসেছিল। বহু পুরনো জিনিস আছে বটে, একেবারে খাঁটি সোনা। বলতে বলতে একটা গোল ধাতব সোনার চাকতি হরিহর শ্যাকরা তুলে ধরে বৃদ্ধ মহাদেব মণ্ডলের চোখের সামনে।
মহাদেবের বিস্ফারিত দৃষ্টি আটকে যায় হরিহরের হাতে থাকা স্বর্ণ চাকতিটার দিকে। আমার কাছে অত টাকা ছিল না, ওকে 200 টাকা দিয়ে বললাম বাকিটা কাল নিস। তো ছোকরা ঘর নেড়ে বলেছিল বাবু তাই দেন, টাকার আমার বড্ড দরকার। তো মুসুধাই তুই জিনিস কোথায় পেলি? ও বলে ঘরের লোক ছিল, ওর ঘরে ও জিনিস আসবে কোথা থেকে? এই যে একেবারে বাদশাহী মোহর, এই নিশ্চয়ই চোরাই মাল মোড়ল মশাই। হরিহর বলে চলে। মহাদেবের বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। হরিহর শেখরা অল্প বয়সী ছোকরা, সে জানে না, কিন্তু মহাদেব জানে অনেক কিছু। 20 বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনা আজও তার মনে স্পষ্ট আঁকা আছে। মাঝের সময়টা কেবল কালের পলি চাপা পড়েছিল মাত্র। আজকের ঘটনার ধাক্কায় সেই জমাট বাঁধা পলি যেন ঝুরঝুর করে ঝরে পড়তে লাগলো। যুগ যুগ ধরে চলে আসা যে লোককথাকে অবাস্তব অলীক কল্পনা বলে তারা উড়িয়ে দিয়েছে এতদিন, এই ঘটনা যেন তারই প্রত্যক্ষ প্রমাণ হয়ে কড়া নাড়ছে নিয়তির রূপে জীবনের দরজায়। বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে এখনো, আকাশের ঘোর কাটেনি। রোয়াকে বসে হুঁকো টানতে টানতে পুরনো কথা ভাবছিল মহাদেব মণ্ডল। খুব বেশি দিনের কথা সে নয়, মাত্র বছর 20 আগের কথা। মহাদেব তখন প্রৌঢ়। সেবারও কুসুমপুর গাঁয়ের উপর নেমে এসেছিল প্রকৃতি দেবীর রুদ্র রোষ। প্রায় 2 মাস বৃষ্টি নেই, মাঠঘাট সব ফুটি ফাটা। মাঠের ধান জলাভাবে মাঠেই জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। এক ফোঁটা জলের জন্য চারিদিকে হাহাকার। মহাদেব মণ্ডলের বৃদ্ধা ঠাকুমা আয়ুদেবীর বিশেষ বদান্যতায় তখনও জীবিত। খরার তীব্রতা দেখে নাকি কি জানি কি কারণে কদিন ভয়ে সন্ত্রস্ত হয়েছিল বুড়ি। যেন কোনো সর্বনাশের প্রতীক্ষায় তিনি উদ্গ্রীব হয়ে আছেন, থেকে থেকে চমকে উঠছেন। মহাদেব মণ্ডল ভেবেছিল বয়সকালে বোধহয় ভীমরতি চেপেছে বুড়ির মাথায়। এমন সময় হঠাৎই এক সন্ধ্যায় আকাশ কালো করে মেঘ আর প্রকৃতির বুক উথাল পাথাল করে ধেয়ে এলো প্রচণ্ড ঝড়। ঝড়ের দাপটে দরজা জানলা ভেঙে পড়ার উপক্রম, সঙ্গে তুমুল বৃষ্টি। আচমকা প্রকৃতির এই রুদ্র তাণ্ডব কেন জানি না সমস্ত গ্রামবাসীর মনে অশনি সংকেতের কালো ছায়া বিছিয়ে দিল। দীর্ঘ অনাবৃষ্টির পর এমন আকাশ ভাঙা বৃষ্টিতে খুশি হওয়ার বদলে এক অজানা আতঙ্ক যেন কালো চাদরের মতো ঘিরে ফেলল গ্রামটাকে। ঘরের ভিতর মহাদেব মণ্ডলের বুড়ো ঠাকুমা ডাক ছেড়ে কাঁদতে বসল। দিলে দিলে আজ কারে নিলে তুমি? হে ঠাকুর, আজ কার সর্বনাশ করলে তুমি? কার রক্তে নিজের তেষ্টা মেটালে? ইত্যাদি বলে বুড়ি কেঁদেই চলল অবিরাম। অনুনয় বিনয় ধমক ধামক কিছুতেই বুড়ি সে কান্না থামে না। সেদিন সে দুর্যোগ রাত ভোর চলেছিল। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গ্রামবাসী। কিন্তু ভোরবেলা ভুবন গাজীর মর্মভেদী আর্তনাদে গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখেছিল বটতলায় পড়ে আছে লিয়াকত আলী, নিয়ামতের বাপ। তার সমস্ত শরীর থেকে কে যেন খুব যত্ন করে শেষ রক্তবিন্দুটা পর্যন্ত শুষে নিয়েছে। চোখ দুটো খোলা,
সমস্ত মুখ জুড়ে এক পৈশাচিক বিকৃতি, যেন মরার সময় ভয়ানক কিছু দেখেই প্রাণবায়ু বেরিয়েছে তার। সেদিনও ঠিক এমনি করে বিভূতি শেখরা এমনই একটা মোহর দেখিয়েছিল মহাদেবকে। লিয়াকত নাকি আগের সন্ধ্যায় এটা তার কাছে বেঁচে এসেছে। চোরাই মাল ভেবে কথাটা মহাদেব আর বিভূতি দুজনেই চেপে যায়। মৃত মানুষের চরিত্রের খনন কার্য করে আর লাভ কি? কিন্তু লিয়াকতের মৃত্যু রহস্যের পর্দা উন্মোচিত হয় না। বিশেষত বিক্রির সমস্ত টাকা লিয়াকতের কোমরের কাছে টেঁকে গোঁজা ছিল। গ্রামবাসীরা সবাই বলল লিয়াকত বউয়ের শোকে মরেছে। কিছুদিন আগেই তার বউ সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছিল। তারপর থেকেই লিয়াকত একটু খেপা হয়ে ঘুরত। হয়তো তেমনই ঘুরতে ঘুরতে কিভাবে বটতলায় চলে এসেছিল সে, তারপর কিভাবে মরেছে। এমনি নানান কানাঘুষা চলতে লাগলো, কিন্তু মৃত্যুর কুলকিনারা কিছুই হলো না। তার রহস্যই রয়ে গেল। ভারাক্রান্ত হৃদয়ে সেদিনও ঘরে ফিরেছিল মহাদেব। ঘরে ফিরে শুনল বুড়ি নাকি ভোর থেকেই শয্যা নিয়েছে। দ্রুত পায়ে সেখানে গিয়ে উপস্থিত হয় মহাদেব। গিয়ে দেখে বুড়ির চোখ দুটো এখন শান্ত, উজ্জ্বল। সে চোখের দৃষ্টিতে কোনো বার্ধক্যের ঘোলাটে ছাপ নেই। স্পষ্ট স্বরে বুড়ি বলল, বুইরা বট কারে নিল? তুই কেমন করে জানলি? মহাদেব সুদ হয়ে। বুড়ির ঠোঁটের কোণে চিলতে হাসি খেলে যায়। বয়স কি মোর কিছু কম হইল রে বাপ? তারপরেই অস্থির হয়ে উঠল বুড়ির শান্ত দৃষ্টি, যেন খুব গোপন কোনো কথা বলছে। এমনি করে ফিসফিসিয়ে বলতে লাগলো, ই গায়ের উপর বুড়া বট্টর অভিশাপ্ত আছে। যখনই এমন খরা হুবেক জানবি বুড়া বটের তেষ্টা পেয়েছে। তখনই একটা তাজা প্রাণ লিয়ে নেয়, তেষ্টা মিটায়। তারপরেই আকাশ ফিরে বৃষ্টি আসে। বুইরা বট লিজের সঙ্গে সবাইকে শীতল করে। ও মোহর তো নিশির মতো, যে নেবে সেই ওর মায়ায় পড়ে যাবে, আর তার রক্তে বুড়া বটের তেষ্টা মিটবে। আজ কারে নিলে রে বাপ? বুড়ি বিছানায় শুয়ে শুয়ে এত কথা কি করে জানল? ভাঁজ পড়ে মহাদেবের কপালে। সে ঠাকুমাকে আবার সুদ হয়ে, তুই তো সব কি করে জানলি রে ঠাকুমা? বুড়ি নিরুত্তর থাকে। মহাদেব আবার শুধায়, কিন্তু বুড়ির কোনো সাড়া পাওয়া যায় না। সে যেন হঠাৎই স্তব্ধ হয়ে গেছে। কি মনে করে কাছে এগিয়ে গিয়ে বুড়ির গায়ে একবার হাত দিয়ে ডাকে মহাদেব, কিন্তু এ কি? বুড়ি তো মরে কাঠ, অথচ এইমাত্র সে কথা বলছিল মহাদেবের সঙ্গে। তবে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে যায় মহাদেবের শরীর জুড়ে। এসব কথা মহাদেব আজ পর্যন্ত কাউকে বলেনি। সময়ের সঙ্গে সঙ্গে চাপা পড়ে গেছিল লিয়াকতের মৃত্যু রহস্য, কিন্তু আজ বুড়ো বটের শিকড়ের খাঁজে নিয়ামতের মৃতদেহ খুঁচিয়ে তুলেছে বৃদ্ধ মহাদেবের অবচেতনে চাপা পড়ে থাকা সেই স্মৃতি।
বাপ লিয়াকতের সঙ্গে ছেলে নিয়ামতের মৃত্যুর যে বড় বেশি মিল খুঁজে পাচ্ছে সে। নিয়ামতের মৃতদেহ ঠিক যেখানে পড়ে আছে সেখানেই 20 বছর আগের এক ভোরে তার বাপ লিয়াকতও পড়েছিল। নিয়ামতেরও শরীরটা ছিল সম্পূর্ণ রক্তশূন্য, আর মুখে ভয়াল কিছু দর্শনের চিহ্ন প্রকট। বাপের মতো একটা গোল জাতীয় প্রাচীন সোনার মোহর বেচে ফেরার পথে সেও বাপের মতোই অপঘাতে মরেছে, অথচ কোমরের টাকার থলি থেকে একটি পয়সাও খোয়া যায়নি। তবে কি ওই মোহরটাই অভিশপ্ত, নাকি বুড়ি ঠাকুমা যে বুড়ো বটে তেষ্টা মেটাবার কথা বলেছিল মরণকালে সেটাই সত্যি? তবে কি মোহরের লোভ দেখিয়ে বশীভূত করা হয়েছিল লিয়াকত আর নিয়ামতকে? বটতলার নিশি কি তবে ওই মোহর যে ভুলিয়ে ভালিয়ে লিয়াকত আর নিয়ামত দুজনের প্রাণ নিয়ে নিল? নাকি সত্যিই বুড়ো বট মাঝে মাঝে তৃষ্ণার্ত হয়ে পড়ে? সত্যিই কি সেদিন নিয়ামতের রক্তে প্রাণ জুড়িয়েছিল বুড়ো বটের? নিয়ামতের প্রাণের বিনিময়েই কি তীব্র দাবদাহে ফুটি ফাটা কুসুমপুরের তপ্ত বুক শীতল হলো? এইসব রাশি রাশি প্রশ্ন ঘূর্ণির মতো পাক খেতে লাগলো মহাদেবের মাথার ভিতর। এর কিছুদিন পর থেকেই সন্ধ্যের পর একটু রাত ঘনালে বুড়ো বটের নিচে একটা কালো ছায়া ঘুরে বেড়ায়। সে কি যেন একটা খুঁজে বেড়ায়। মোহরের মোহ বড় ভয়ানক। হয়তো মৃত্যুর পরেও সেই মোহ থেকে নিয়ামত মুক্তি পায়নি, তাই হন্যে হয়ে ঘুরে বেড়ায় গাছের গোড়ায়, বটতলার প্রতি বর্গ ইঞ্চিতে। অথবা এও হতে পারে এ গায়ের বুকে বড় হওয়া নিয়ামত চায় না তার মতো এমন পরিণতি আর কারো হোক। তার সমস্ত অন্তর যে এ গায়ের প্রতি কৃতজ্ঞ তার প্রমাণ দিতেই হয়তো সে আজও মরিয়া। সন্ধ্যার পর থেকে বটতলাকে এসে একাই আগলে রেখেছে। গায়ের অনেকেই দেখেছে তাকে, তাই ভয়ে সন্ধ্যের পরে কেউ ওদিকে ঘেঁষে না। হয়তো এভাবেই সে একটা সুরক্ষা বলয় রচনা করেছে বুড়ো বটের চারপাশে। চোখ মুছে মহাদেব আপন মনে বিড়বিড় করে বলে, থাকো থাকো, সবাই কি মুক্তি পায়? তো যা বলছিলাম, প্রকৃতি এবং অতিপ্রাকৃতের সঙ্গে লড়াইতে মানুষের হাতের একমাত্র অস্ত্র হল সভ্যতা। না, যন্ত্রপাতির সভ্যতা নয়। মানুষ জোট বেঁধে থাকতে পারে, একে অপরের প্রয়োজনে স্বার্থ ভুলে এগিয়ে আসতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে, এবং একেই হয়তো সভ্যতা বলে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, পূজা, সায়নী, সমাপন। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও শব্দ সংযোজনে আমি সায়ক। পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন তীর্থা সরকারের কাহিনী বুড়ো বটের খিদে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।